জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আসলেন, তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিটিং করলো। কোন রাজনৈতিক দল, বিএনপির মতো একটা রাজনৈতিক দল 24শে গণহত্যার বিচারের কোন প্রসঙ্গ না তুলে শুধু নির্বাচনের বিষয় নিয়ে কথা বললেন, এটা কেন? একটা বাংলাদেশের মানুষের 24শে আগস্টে যে প্রত্যাশা বা যে আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনটা করেছে, আপনার কি মনে হয় যে বিএনপি বলেন, জামাত বলেন, নির্বাচিত সরকার আসলে জনগণের সেই চাওয়াটা পূরণ করবে না? তারেক রহমানের মামলা কেন উদ্ধার হলো না? তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না? এটা বিএনপির উদ্যোগত অন্য নেতারা কি এই পর্যন্ত প্রেস মিটিং করছে? এক গেল। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফরহাদ মাজার কবি আজকে কয়েকদিন আগে বিএনপি একটা উক্তি করছে। এই ফরহাদ মাজারের বিষয়ে কিন্তু আপনি টকশোতে আমি কয়টা কথা বলছিলাম। এই ফরহাদ মাজার হচ্ছে আওয়ামী লীগের এক চামচ। আমার কথা কি শোনা যাচ্ছে বড় ভাই? জি, শুনতে পাচ্ছি ভাই, বলেন। ভাই আপনাকে সালাম জানালাম, সবাইকে সালাম যারা আছে। প্রথম কথা হচ্ছে আপনি একটা কথা বলছেন যে জামাতের সাথে কখনো তারা জাহান্নামও যাবে না, এই যে একটা কথা বলছিল, জান্নাতে যাবে না। কাদের সিদ্দিকী জান্নাতে, বলেছিলেন যে জামাতের সাথে জান্নাতে যাবে। যে কাদের সিদ্দিকী এ তো মনে করেন শেখ হাসিনার একটা চামচা, এই ভাই বলে পরিচয় দেয়, ভাই বোন পরিচয় দেয়, এই এক চামচা। আর একটা প্রশ্ন করছেন আমাকে বিএনপি নেতাকে কিছু কথা ভাইরাল হয়েছে। এটা বড় ভাই ওখান থেকে বললো বিএনপি নেতারা, ঊর্ধ্বগত কর্মকর্তারা সংবাদ সম্মেলন করুক, তারা কখনো করবে না এরা, এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে আমাদের বিএনপি আজকে তারেক রহমান একটা বক্তব্য দিচ্ছে, এই বক্তব্যটা অনেক আগে আপনার আপনি টকশোতে আমি বলছিলাম যে বিএনপি কে লিয়ে 111-এর মতো একটা চাল খেলতেছে বাংলাদেশে। আজকে কিন্তু তারেক সাহেব সে বক্তব্যটা দিছে। তো বিএনপি কে লিয়ে যে চাল খেলতেছে, এটা কি বিএনপি নেতাকে মাথা ঘুম ভাঙতেছে না? সব নেতার মামলা উদ্ধার হলো, আমার 14 বড় ভাই বললো তারেক রহমানের মামলা কেন উদ্ধার হলো না? তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না? এটা বিএনপির উদ্যোগত অন্য নেতারা কি এই পর্যন্ত প্রেস মিটিং করছে? এক গেল। দ্বিতীয় কথা হচ্ছে এই যে ফরহাদ মাজার কবি আজকে কয়েকদিন আগে বিএনপি একটা উক্তি করছে। এই ফরহাদ মাজারের বিষয়ে কিন্তু আপনি টকশোতে আমি কয়টা কথা বলছিলাম। এই ফরহাদ মাজার হচ্ছে আওয়ামী লীগের এক চামচ। আমি আপনার মিডিয়াতে বললাম এই ফরহাদ মাজার আওয়ামী লীগের এক চামচের একটা নষ্ট লোক। আমার মুখে ভাষার আসলো না, রোজা থেকে ভাষার ওই খারাপ বলতে পারতাম না। তো আমার একটা অনুরোধ থাকবে, এই ফরহাদ মাজারের বক্তব্য কেউ না জানি শোনে, কেন এই ফরহাদ মাজারক বিএনপি থেকে কি খালি একজন নেতা খালি বলছিল যে ফরহাদ মাজারের বিষয়ে কথা, মির্জা ফখরুল সাহেব কি মুখ খুলতে পারেন না? বিএনপি সবাই মুখ খুলতে পারেন না ফরহাদ মাজারক লিয়ে? আমাদের বিএনপি যে 111-এর মতো যে সাইড করার জন্য যেটা চেষ্টা করতেছে, তার প্রমাণ আজকে তারেক রহমান নিজেই বক্তব্য রাখছে। তো আমি অনুরোধ করব বিএনপির সকল নেতাদের যে এমন কিছু করবেন না তার জন্য করে বিএনপির দুধ না হোক। হ্যাঁ আছে, একটা বড় দল চালাতে গেলে মানে খারাপ ভালো সব আছে, এটা আমি স্বীকার করি। বিএনপির মধ্যেও আছে, চাঁদাবাদিও আছে, ভালো আছে, খারাপও আছে। কিন্তু যারা চাঁদাবাদি করতেছে তাকে কিন্তু তারেক রহমান কিন্তু দল থেকে সঙ্গে সঙ্গে পরিষ্কার করতেছে। এক সেকেন্ডের জন্য কিন্তু তারেক সাহেব কিন্তু তাদের দলে গায়ে দিচ্ছে না। অনেক ধন্যবাদ উনি সাহেব আমাকে যুক্ত করবার জন্য। আমি স্যালুট জানাই প্রথমে আমাদের আজকের সম্মানিত আলোচক, যে তিনি সেই ক্রাইসিসের সময় সুদূর প্রবাস থেকে দৃঢ়ভাবে সত্য কথা বলেছেন, ফ্যাসিস্টের বিরুদ্ধে বলেছেন। আজকে একইভাবে তার সমর্থিত দলের অন্যায় অবিচার সম্পর্কেও দৃঢ়ভাবে সত্য কথা বলছেন। এটা অত্যন্ত একটা বিরল মানে বিষয় আমাদের দেশের প্রেক্ষাপটে। ওনাকে সেই জন্য আমি আন্তরিকভাবে শ্রদ্ধা জানাই, স্যালুট জানাই। এবং প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা নেতা যদি আজকে এরকম হতো তাহলে দেশের চেহারা পাল্টে যেত, এটা নিঃসন্দেহে বলা যায়। সুতরাং ওনাকে আবার আমি স্যালুট জানাচ্ছি। তো পরবর্তীতে যেটা বলতে যাচ্ছি, যে আজকে আমি একটা বিষয় উল্লেখ করি যেটা প্রাসঙ্গিক নয় বলা যায়, তারপরে উল্লেখ করি যে আমার বয়স 70। তো আমার এই বয়স পর্যন্ত আমি গতানুগতিক দেখে আসছি যে আমার দেশের প্র্যাকটিস হলো রমজান আসলেই নিত্য পণ্যর মূল্য বৃদ্ধি, এবং বিশেষত যেটা ইফতারি পণ্য সেটা বৃদ্ধি, পেঁয়াজ, তারপরে বেগুন ইত্যাদি। আমাদের ফরমার প্রাইম মিনিস্টার
এটার বিকল্প রেসিপি দিচ্ছেন, কিন্তু দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারেন না। আজকে বিস্ময়কর ভাবে ঐতিহাসিক একটা বিষয় যে বৃদ্ধি পায় নাই, বরং কমেছে। আমি নিজে 3 কেজি পেঁয়াজ কিনেছি 100 টাকা, তো রসুন কিনেছি 150 টাকা 2 কেজি। তো এরকম মানে সব জিনিসের দামই কমেছে, চালের দামটা কিছুটা বৃদ্ধি পেয়েছে, আমদানি করছে দেখলাম। তো এটা একটা বিশাল ব্যাপার। আমাদের সরকার প্রধানকে বিশেষত আমি ধন্যবাদ জ্ঞাপন করি যেটা করেছে। আর কাদের সিদ্দিকী সম্পর্কে লাস্ট একটু বলতে চাই যে কাদের সিদ্দিকী সাহেব, ওনার অবস্থান, ওনার কখন কোন অবস্থান, কখন কি কথা বলেন, সেটার কোনো অবস্থায় সামঞ্জস্যপূর্ণ না, এটার সাথে একটা সাংঘর্ষিক বিপরীতমুখী। উনি শেখ হাসিনার কাছে গিয়ে মোহাম্মদপুরের বাসাটা যেটা দীর্ঘদিন যাবত দখল করেছিলেন অবৈধভাবে, সেটাকে ওই আন্দোলনের সময় গিয়ে সেটাকে জায়েজ করে নিয়েছেন, স্বার্থ উদ্ধার করে নিয়েছেন, আপা সম্বোধন করেছেন। আবার 18 সালে তার মেয়েকে পরি সিদ্দিকীকে আপনার ধানের শীষে দাঁড় করে দিয়ে তখন বিভিন্ন সভায় দৃঢ়ভাবে বলেছে যে দেশে মাকে একটা শীষ, দেশের নেত্রী একটাই খালেদা জিয়া, এভাবে বলেছেন। আবার মাঝখানে আবার বিএনপির বিরুদ্ধে গিয়া এমন একটা মিটিং এর মধ্যে বললেন যে বিএনপির মহাসচিবের নাম যেন কি, ওর নাম বলতে পারছেন না। এরকম বহুরূপী উনি দিগন্ত টেলিভিশনে গিয়া সঞ্চালকের দায়িত্ব পালন করেছেন। আবার এখন জামাত সম্পর্কে বলছিল যে আমাদের বলেন উনি কি করেছে সেটা তো আমরা সবাই জানি, কাদের সিদ্দিকী কি করেছে সেটা জানি। আপনার কোনো প্রশ্ন থাকলে বলেন একটু। কাদের সিদ্দিকীর জানি আমরা সবাই, উনি কোথায় কি করছেন, বিএনপি দেখেছেন, আওয়ামী লীগে গেছেন বা কি করছেন কিনা সেটাই আমি বুঝতে পারছি যে তার মতো মানুষ নিয়ে আলোচনার বিষয় কিনা। ধন্যবাদ। ধন্যবাদ আপনার, ধন্যবাদ আপনি। আলী মিয়া আনমিউট করেন, ক্যামেরাটা অন করতে হবে, কোন প্রশ্ন থাকলে বলেন। শুনতে পাচ্ছেন না? মামুন সাহেব ক্যামেরাটা অন করতে হবে। মামুন সাহেব শুনতে পাচ্ছেন? ক্যামেরা অন করতে হবে, কোনো প্রশ্ন থাকলে বলেন। আনিসুর রহমান বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম প্রিয় সালাম। সঞ্চালক এনামুল হক মনি ভাই সহ সম্মানিত অতিথিবৃন্দকে ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমি ক্যাপ্টেন মারুফ রাজু স্যারের কাছে একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল, তাদের কাছে জনগণের প্রত্যাশাও বেশি। তারা ইতিপূর্বে অনেকবার ক্ষমতায় ছিল, সামনে আশা করা যায় আবারও ক্ষমতায় আসবে, অদূর ভবিষ্যতে আসবে। তো বাংলাদেশের ঐতিহাসিক একটা প্রেক্ষাপট হলো এই, কোন রাজনৈতিক দলই ক্ষমতায় আসার পর তাদের প্রতিশ্রুতি রক্ষা করে না। এই জন্য মানুষের একটি চাওয়া হলো যে এই ডক্টর ইউনূস যে সরকার যে আছে, যে সংস্কার প্রস্তাবগুলো সামনে নিয়ে এসেছে, এগুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে দেশের জন্য অনেক কল্যাণকর হবে। কিন্তু বিএনপি বিভিন্ন বিষয়ে কেন এত বাধা সৃষ্টি করতেছে, ক্যাপ্টেন মারুফ রাজু স্যারের কাছে আমার এটা আমি জানতে আগ্রহী। জি ধন্যবাদ। ইয়াকুব খান। বিসমিল্লাহির রহমানির রহিম। জি অসংখ্য ধন্যবাদ এনামুল ভাই, ধন্যবাদ আমার প্রিয় একজন আলোচক রাজু ভাই। অনেকদিন পর আপনার সাথে টকশোতে আসলাম। আপনার কাছে আমার 3টা প্রশ্ন থাকবে। প্রথমত প্রশ্নটা আমি আপনার কাছে বলি যে জাতিসংঘের মহাসচিব যখন বাংলাদেশে আসলেন তাদের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলো মিটিং করলো। কোন রাজনৈতিক দল, বিএনপির মতো একটা রাজনৈতিক দল 24 গণহত্যার বিচারের কোনো প্রসঙ্গ না তুলে শুধু নির্বাচনের বিষয় নিয়ে কথা বললেন, এটা কেন? 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নটা আপনার কাছে আমার জানার ইচ্ছা, এই যে আজকের যে টপিকটা দিছেন আস্তে আস্তে খান, এটার একটা স্যাম্পল একটা কথা ছিল চট্টগ্রামের একটা ঘটনা। আজকে দেখলাম যে আমি ফেসবুকে দেখলাম যুব দলের সাধারণ সম্পাদক আপনার মুক্তিপণ দাবি করার কারণে না দেওয়ার কারণে ওই শিশুটাকে গলা কেটে হত্যা করলো। তাহলে কি আপনার কি মনে হয় যে এই বর্তমানে যে সরকার আছে সেই সরকার নির্বাচন দিয়ে গেলে এই জিনিসগুলা বন্ধ হবে বা এগুলা আরো কন্ট্রোলে আনতে পারবে নির্বাচিত সরকার? এটা কি আপনার মনে হয়? এটা 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয় আরেকটা প্রশ্ন শুধু আপনার কাছে জানার ইচ্ছা, বর্তমানে 14 জন লোকের একটা কু হয়েছে, যেটা নিয়ে
সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনাকে ফেরত আনার জন্য। সেখানে বর্তমান সরকারের উপদেষ্টারও 2 জন আছে, এনআইএস এর আছে আপনার কয়েকজন, বিএনপির আছে 3-4 জন। তাহলে আপনার কাছে আমার প্রশ্ন, এনআইএসআই, হ্যাঁ, তো আপনার কাছে আমার এনএসআই, এনএসআই, হ্যাঁ ঠিক আছে বলেন। এটা, হ্যাঁ এটা, তা আপনার কাছে আমার জানার ইচ্ছা রাজু ভাই, বাংলাদেশের মানুষের 24 আগস্টে যে প্রত্যাশা বা যে আকাঙ্ক্ষা নিয়ে এই আন্দোলনটা করেছে, আপনার কি মনে হয় যে বিএনপি বলেন, জামাত বলেন, নির্বাচিত সরকার আসলে জনগণের সেই চাওয়াটা পূরণ করবে, নাকি তার রাজনৈতিক দলের আশা পূরণ করবে? এই 3টা প্রশ্ন উত্তর আমাকে দিবেন।